রাত বাড়লে গ্রামের পরিবেশ এমনিতেই নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে যদি দেখেন নদীর পানিতে উপুড় হয়ে ভেসে আসছে একটা লাশ, যার ঘাড়ে কোনো মাথা নেই, আর যারা ওই লাশের জানাজা পড়তে অস্বীকার করেছিল তারা যদি একে একে নিজেদের মাথা হারায়, তখন আপনি সেই মাথাবিহীন লাশের বিচার কার কাছে চাইবেন? কারণ কিছু লাশ কবরে গেলেও তাদের আত্মা তখনও রক্তের হিসাব নিতে ডাঙায় ঘুরে বেড়ায়। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা আপনাদের নিয়ে যাব হাড় হিম করা একটি সত্য ঘটনাতে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরই এক নিয়মিত শ্রোতা। গ্রামের নিরীহ মানুষের উপর প্রভাবশালীদের অত্যাচার নতুন কিছু নয়, কিন্তু যখন কোনো বিচারহীন হত্যার শিকার হওয়া মেয়ে নিজেই নিজের বিচার করতে ফিরে আসে, তখন সেই প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে। শ্যামপুর গ্রামের নিরীহ মেয়ে সুলেখার মাথাবিহীন লাশ যখন নদীর পানিতে ভেসে আসে, তখন কেউ জানত না এই লাশ শুধু একটা মৃত্যু নয়, এটা একটা ধ্বংসলীলার শুরু। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যায় শ্যামপুর গ্রামের সেই গহীন অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাব যা শুনলে হয়তো মানুষের উপর থেকে আপনাদের বিশ্বাস উঠে যাবে। ঘটনাটি আমাদের পাশের গ্রাম শ্যামপুরের। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন পুরো গ্রাম। কিন্তু সেদিন রাতে শ্যামপুর গ্রাম আর চুপচাপ ছিল না। খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক, সেও এসে ভিড় করেছিল কালনীর শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছিল এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ ওই মহিলাকে খুন করে তার মাথাটা কেটে ফেলেছে। চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্যে কেউ এগোচ্ছে না। রাত যত বাড়তে থাকে, নদীর পাড়ে তত ভিড় বাড়তে থাকে। হঠাৎ করে শোনা গেল শেখের বাড়ির মেয়ে সুলেখাকে পাওয়া যাচ্ছে না। সৎ মা আর ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগেমেগে বেরিয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর আর কোনো পাত্তা নেই। এর মাঝেই জমির শেখের কান্না শুরু হয়ে গেল লাশের পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যা, দূরে যাইয়া মরগা, সকালে ঝগড়া হওয়ার সময় এই কথাটা বলেছিল জমির, আর এখন সেই কথা মনে করে ডুকরে কাঁদছে সে। কিন্তু তখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ আবার নদীর পানিতে ভাসিয়ে দিতে চায়। হঠাৎ বটগাছের ওপাশ থেকে একটা বিকট চিৎকার শুনে সবাই দৌড়ে গেল। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে। ছেলেটা ভয়ে থরথর করে কাঁপছিল, কারণ সেই যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেই বেওয়ারিশ লাশের কাটা মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ মাথাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। মাথাটা দেখার পরই শুরু হলো কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখে সবাই চিনে ফেলল এটা সুলেখারই লাশ। মরা কান্না জুড়ে দিল জমির শেখ আর তার আত্মীয় স্বজনরা। কিন্তু লাশ তো আর ফেলে রাখা যায় না, দাফন তো করতেই হবে। তবে গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা পড়ে দাফন করতে চাইল না। ওই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় প্রভাবশালী করিম মৌলা আর তার ছেলে রহমান মৌলার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো মতে জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিলেন।
সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হন পরদিন এক সালিশে। দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়ার সাথে নাকি সুলেখার প্রেমের সম্পর্ক ছিল, আর এর জের ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজায় বাধা দিয়েছিল তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মৌলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে। ফলাফল, নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের সাথে সবুজ মিয়ার বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এভাবেই দিন যেতে থাকে। সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়, কিন্তু তারা জানত না সুলেখা এখনও সবকিছু মনে রেখেছে। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে কেঁপে কেঁপে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল ঠিক সেখানে। সুলেখার লাশের পাশে একটা পুরনো জারুল গাছ আছে। সেই জারুল গাছের ডালে ঝুলছিল করিম মৌলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতেই পারেনি, কারণ করিম মৌলার শরীরে কোনো মাথা ছিল না। আর গাছের গোড়ায় ঠিক সুলেখার কবরের কাছে কেউ যেন করিম মৌলার কাটা মাথাটা সযত্নে সাজিয়ে রেখে গেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। পুলিশ এসে লাশ নিয়ে যায়। এর মাঝে রহমান মৌলা ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সে সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়াই নাকি গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। রহমান মৌলার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছে মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মৌলার সামনে কেউ তর্ক করেনি, মার খাওয়ার ভয়ে। এর 3 দিন পরই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মৌলার ভাই রহিম মৌলার কাটা মাথা লাশ। কিন্তু এই লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কোনো বন্য প্রাসু এসে খুবলে খেয়ে গেছে লাশটাকে। রহমান মৌলার কাটা মাথা লাশ পাওয়ার পর পুরো গ্রামে একটা চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে। গ্রামের বেশ কয়েকজন লোক ভয়ে গ্রাম ছেড়েই পালিয়ে যায়, কিন্তু পুলিশকে রহমান মৌলা টাকা খাইয়ে বিনায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে দিনের বেলাতেও কেউ একা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় ঠিকই, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই অন্ধকার স্কুল ঘরে। এর 7 দিন পরই পরপর আরও 2 জনের লাশ পাওয়া যায়, এবং তাদেরও মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা সবাই রাতের আধারে দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো খুনি ধরা পড়ে না, কারণ যে খুন করছে সে তো আর কোনো মানুষ নয়। এর ঠিক 2 দিন পরের কথা, অমাবস্যার রাত। রহমান মৌলা শুয়ে আছে তার ঘরের বিশাল খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে জানান দিয়েছে। সারা দিন ঘোরাঘুরি করে রহমান মৌলা বেশ ক্লান্ত ছিল। পাশের মকবুল বুড়ার একটা খাসি জোর করে জবাই করে খেয়ে দে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাতটা ছিল অনেক বেশি গুমোট আর শুনশান। রহমান মৌলা গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় ওর রুমের দরজায় টোকা পড়ে। ঠক ঠক ঠক। গুনে গুনে ঠিক 3টে টোকার শব্দ হয়, আর তাতেই রহমান মৌলার ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে সে বিছানা থেকে ওঠে। এত রাইতে আবার কোন হালায় আইল? সে গজগজ করতে করতে গিয়ে দরজা খোলে, কিন্তু দরজা খুলেই রহমান মৌলা হতভম্ব হয়ে পড়ে। তার সামনে দাঁড়িয়ে আছে একটা লাশ। লাশটার শরীর থেকে টুপ টুপ করে পানি আর রক্ত ঝরছে,
রহমান মলা ভয় চিৎকার দিতে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাতটা বিদ্যুতের বেগে তার মাথার ওপর উঠে আসে এবং মুহূর্তের মধ্যে জ্ঞান হারায় রহমান মলা। জ্ঞান ফিরতেই রহমান মলা নিজেকে একটা অদ্ভুত কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে। চারিদিক ঘন সাদা কুয়াশা, কোনো বাড়িঘর বা গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না। রহমান মলা কয়েকবার তার বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। সে মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। সে রেগে গিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে। কিন্তু একটু পরই সে চারপাশ থেকে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করে। সে দেখে কুয়াশার ভেতর থেকে চারিদিক থেকে 4টে কাফনে জড়ানো লাশের অস্তিত্ব তার দিকে এগিয়ে আসছে। আর তার একটু পরেই চারিদিক থেকে অদৃশ্য বেতের বাড়ি শুরু হয়ে যায়। সপাং সপাং। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহমান মলা। তার শরীর থেকে রক্ত ঝরছে। হঠাৎ মার থেমে যায়। রহমান মলা ব্যথায় কোকাতে কোকাতে আস্তে আস্তে উঠে বসে। সে সামনে তাকাতেই তার দৃষ্টি জমে যায়। সে অবাক হয়ে ভয়ে পাথর হয়ে তাকিয়ে থাকে, কারণ তার সামনে মাটিতে বসে আছে সুলেখা। সুলেখাকে দেখেই রহমান মলা ভয়ে চিৎকার করতে ভুলে যায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় সুলেখা তার সেই ফ্যাকাশে মরা মুখটা তুলে রহমান মলার দিকে তাকায়। ওর ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি। "কি রে, আমারে চিনতে পারছোস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথা এখনো কাডা।" কথাটা বলেই সুলেখা তার নিজের মাথাটা 2 হাত দিয়ে ধরে এক টানে শরীর থেকে খুলে ফেলে সোজা রহমান মলার সামনে ধরল। কাটা মাথাটা রহমান মলার চোখের সামনে ঝুলছিল, আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। এই বিভৎস দৃশ্য দেখে রহমান মলার পেট গুলিয়ে ওঠে। সে 2 হাত দিয়ে পেট চেপে ধরে ফ্লোরে এক প্রস্ত বমি করে দেয়। সুলেখা তার কাটা মাথাটা আবার নিজের ঘাড়ে বসায়, একটা বিকট হাসি হাসল। তারপর ওর গলাটা হঠাৎ করে খুব ভারী আর পৈশাচিক হয়ে গেল। "কি ভাবছিলি, ছাড়ি দিমু? সেদিন কি আমাক ছাড়িছিলি রে তোরা 2 ভাই? আমি কত কইরা কইছিলাম আমাক ছাড়ে দে, তোরা আমার ছোট ভাই লাগস, নিজের বইন মনে কইরা ছাড়ে দে। কই, সেদিন তো ছাড়িস নাই? আমাক 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে, তুই মলার বাচ্চা আমার মাথা কাইটা ফালালি। আমার সবুজ মিয়াকে কত মারলি তোরা। কই, সেদিন মনে আসিল না? মনে আসিল না আমার কথা?" রহমান মলা ততক্ষণে ভয়ে আর অনুশোচনায় কাঁদতে শুরু করেছে। সে সুলেখার পায়ের কাছে পড়ে ডুকরে কেঁদে উঠল। "আভা, ভুল হয়ে গেছে আভা, তুমি আমারে এবারের মতো মাফ কইরা দাও আভা। আমি কইতাছি, আমি এর প্রায়শ্চিত্ত করুম।" এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই অমানসিক হাসি শুনে রহমান মলার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সুলেখা আস্তে আস্তে 4 পায়ে ভর দিয়ে মাকড়সার মতো রহমান মলার দিকে এগিয়ে এলো। তারপর ওর লম্বা কালচে নখওয়ালা হাত দিয়ে রহমান মলার চুলটা শক্ত করে ধরল, আর এক হ্যাঁচকা টানে রহমান মলার মাথাটা শরীর থেকে ছিঁড়ে ফেলল। গল গল করে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো সেই কাটা গলা থেকে। রহমান মলার মাথাটা নিয়ে সুলেখা একটা গা হিম করা পৈশাচিক চিৎকার দিয়ে কেঁদে উঠল। এই ঘটনার ঠিক কিছুক্ষণ পর স্কুল ঘরের মেঝেতে বন্দি থাকা সবুজ মিয়া নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাবার দেয়। সে কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় অমানসিক মার। আজকেও সে ভেবেছিল মার শুরু হবে, তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে। কিন্তু মাথায় একটা কোমল ঠান্ডা স্পর্শ পেয়ে সবুজ মিয়া চোখ মেলে তাকালো। সে অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। সবুজ মিয়া আস্তে আস্তে উঠে বসল। এতদিন না খাওয়ার ফলে তার শরীরে কোনো শক্তি নেই, কিন্তু কেন যেন নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলল, "সুলেখা, তুই?" সুলেখার মুখে একটা স্নিগ্ধ হাসি। আমি তো মইরা গেছিলাম, আইসকা আমার মুক্তি হইতাছে, তাই শেষবার তোমারে দেখতে এলাম মাস্টার।"
কথাটা বলেই সুলেখা ফুপিয়ে কেঁদে ফেলল। সবুজ মিয়ার চোখ বড় বড় হয়ে গেল। আমার বিশ্বাস হইতাছে না, তুই কেমনে মরলি রে সুলেখা? সুলেখা চোখের পানি মুছে বলল, এত শুননা কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে ওঠো, নাও আমি তোমার শেষবারের মতো 2টা ভাত খাওয়াই দিতাছি। সুলেখা নিজ হাতে থালা থেকে সবুজ মিয়াকে ভাত খাওয়াই দিল। সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সে মন্ত্রমুগ্ধের মতো ভাত খাচ্ছিল। খাওয়া শেষে সুলেখা উঠে দাঁড়ালো। আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা কইল, আমাকে ভুইলা যাইও মাস্টার। কথাটা বলেই সুলেখা দরজার দিকে পা বাড়ালো। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এবার জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। সে দৌড়ে দরজার দিকে যায়। স্কুল ঘরের দরজা খোলাই ছিল। বাইরে তাকিয়ে সে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই ভোরের হালকা কুয়াশা আর সূর্যের আলোর দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ মিয়া আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সে বুঝতে পেরেছিল সুলেখা এগিয়ে চলেছে তার শেষ ঠিকানা, সেই গোরস্থানের কবরের দিকে। ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। সুলেখার এই প্রতিশোধের গল্প প্রমাণ করে যে মানুষের তৈরি কোনো অবিচারই প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকতে পারে না। কিছু আত্মা মৃত্যুর পরও তাদের ওপর হওয়া অন্যায়ের বিচার নিজের হাতে তুলে নেয়। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনার বা আপনার পরিচিত কারো সাথেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে তাহলে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি কখনো রাতে একা থাকেন আর হঠাৎ করে যদি শোনেন আপনার দরজায় কেউ ঠিক 3 বার টোকা দিচ্ছে, তাহলে ভুল করেও প্রথম ডাকে দরজা খুলতে যাবেন না, কারণ হয়তো দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে তার কাঁধের ওপরে কোনো মাথা নেই। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।